দর্শক, উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেখানকার সাথে ভারতের বাকি অংশের যোগাযোগের জন্য এতদিন প্রধান ভরসা ছিল চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডোর। তবে এবার সেই নির্ভরতা কমাতে বাংলাদেশ এবং মিয়ানমারকে এড়িয়ে নতুন বিকল্প পথ তৈরির দিকে ঝুঁকছে ভারত। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় 22,864 কোটি রুপি ব্যয়ে শিলং শিলচর মহাসড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রস্তাবিত মহাসড়কটি মিয়ানমারের গুরুত্বপূর্ণ কালাদান মাল্টি মডেল পরিবহন প্রকল্পের একটি সম্প্রসারণ। এর মাধ্যমে কলকাতা সমুদ্র বন্দরের সাথে সেভেন সিস্টার্সের সরাসরি সংযোগ স্থাপিত হবে। বর্তমানে উত্তর পূর্বের রাজ্যগুলোতে যেতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অনেক কম সময় লাগে, কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশ কর্তৃক বঙ্গোপসাগরের মাধ্যমে প্রবেশাধিকার সীমিত করায় ভারত এই বিকল্প পথের কথা ভাবছে। শিলং শিলচর মহাসড়কের 144.8 কিলোমিটার মেঘালয় এবং 22 কিলোমিটার আসামের মধ্যে বিস্তৃত হবে। এই মহাসড়কটি চালু হলে সেভেন সিস্টার্সের ভ্রমণ সময় 8.5 ঘন্টা থেকে কমে প্রায় 5 ঘন্টায় নেমে আসবে। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রকল্পটিকে বাংলাদেশের বিরুদ্ধে একটি পাল্টা পদক্ষেপ হিসেবেও দেখছে। প্রসঙ্গত, কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মন্তব্য করেছিলেন যে সেভেন সিস্টার্সের সমুদ্রপথে কোনো প্রবেশাধিকার নেই এবং বাংলাদেশই এই অঞ্চলের একমাত্র সমুদ্র অভিভাবক। এই বক্তব্য ভালোভাবে নেয়নি ভারত। বিশ্লেষকদের মতে এই বিকল্প সংযোগ ব্যবস্থা ভারতের পূর্বাঞ্চলে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা আরও জোরদার করবে। কালাদান প্রকল্পের সাথে এই মহাসড়কের সংযোগ স্থাপিত হলে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত দিক থেকে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। তবে এই বিশাল প্রকল্পটি বাস্তবায়ন করতে ভারত সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। পরিবেশগত ছাড়পত্র এবং দ্রুত ভূমি অধিগ্রহণের কাজটি কতটা মসৃণ হবে সেটাই এখন দেখার বিষয়। ভারত এখন পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও কঠোর করেছে। সরাসরি বাণিজ্যের নিষেধাজ্ঞা তো আছেই, এবার সংযুক্ত আরব আমিরাত ও ইরান সহ অন্যান্য দেশ হয়েও যাতে কোনো পাকিস্তানি পণ্য ভারতে প্রবেশ করতে না পারে সেদিকে কড়া নজর রাখছে দেশটি। সরকারি সূত্রে খবর, ভারত সরকার বিশেষভাবে ইউএই থেকে আসা পণ্যের উপর নজরদারি চালাচ্ছে। এমনকি তারা ইউএইকে জানিয়েছে পাকিস্তানের খেজুর তাদের নাম ব্যবহার করে ভারতে প্রবেশ করছে, যা সেপা চুক্তির লঙ্ঘন। মূলত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সব ধরনের পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের কথা ভেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো পাকিস্তানি পণ্য অন্য কোনো দেশের মাধ্যমেও ভারতে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে পাকিস্তানও ভারত এবং তৃতীয় পক্ষের মাধ্যমে ভারতের সঙ্গে তাদের বাণিজ্য স্থগিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো পণ্য যদি একটি দেশে সামান্য প্রক্রিয়াজাত হয় তবে তার উৎস নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। তাই ভারত এখন রুলস অফ অরিজিন বা উৎপত্তির নিয়ম অত্যন্ত কঠোরভাবে খতিয়ে দেখছে। এমনকি ট্রানজিটের পণ্য এখন নজরদারির আওতায় আনা হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান থেকে রপ্তানি বেড়েছে। তাই ভারত মনে করছে এই পথ ব্যবহার করে তাদের দেশে পণ্য প্রবেশ করতে পারে। তবে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে। দেশের শেয়ার বাজারে দীর্ঘ ২০ বছর পর শনিবার লেনদেন হচ্ছে। এমন ঐতিহাসিক দিনেও দরপতনের প্রবণতা দেখা যাচ্ছে। যদিও শেয়ার বাজার পতনের বৃত্তে আটকে ছিল, লেনদেনের শুরুতে শনিবার ১৭ মে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্য সূচক। সেই সঙ্গে লেনদেনেও ধীরগতি দেখা যাচ্ছে। প্রথম ঘন্টার লেনদেনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির প্রধান মূল্য সূচক কমেছে ১১ পয়েন্ট, আর লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার বেশি। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৫০-এর কম প্রতিষ্ঠান। অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান, ফলে মূল্য সূচকও ঋণাত্মক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে এই বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। একসময় দেশের সাপ্তাহিক সরকারি ছুটির দিন ছিল একদিন। ১৯৯৭ সালে প্রথম দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়। তবে ২০০১ সালে তা বাতিল করে আবারও সাপ্তাহিক ছুটি একদিন করা হয়। অবশ্য ২০০৫ সালের ৫ই সেপ্টেম্বর আবারও সাপ্তাহিক ছুটি দুদিন করা হয়। সাপ্তাহিক ছুটি দুদিন করায় দেশের শেয়ার বাজারের লেনদেনও দুদিন বন্ধ থাকে। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি দীর্ঘ ছুটি দেওয়ার পাশাপাশি ২ শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার আলোকে আজ শনিবার সরকারি সব অফিস খোলা থাকার পাশাপাশি শেয়ার বাজারে লেনদেন চলছে।
এর মাধ্যমে 2005 সালের পর আবারও শেয়ার বাজারে শনিবার লেনদেনের ঘটনা ঘটল। এমন ঐতিহাসিক দিনে শেয়ার বাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলেছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দাম কমার তালিকায় চলে আসে অধিকাংশ প্রতিষ্ঠান। সেই সঙ্গে বাজারে ক্রেতার সংকট দেখা দেয়। লেনদেনের প্রথম ঘণ্টা জুড়েই এ অবস্থা অব্যাহত থাকে। ফলে প্রথম ঘণ্টার লেনদেনে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক ঋণাত্মক অবস্থায় রয়েছে। অবশ্য এরপর বেশ কিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকা থেকে বেরিয়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এতে দাম বাড়ার তালিকা বড় হয়েছে, তবে সূচক ঋণাত্মক অবস্থায় রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা 11:04 ডিএসইতে 154টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে 125টির, আর 8টির দাম অপরিবর্তিত। অফিসিয়ালি বলেন, আমরা সকলের সমস্যার আমরা সমাধান হাতে নিব, ঠিক আছে, অসুবিধা নেই। আজকে অনেকক্ষণ হলো এলাকার লোকজনের, পুরো শহরের লোকজনের কষ্ট হচ্ছে রাস্তা বন্ধ থাকার জন্য। এইভাবে দুর্ভোগ সৃষ্টি করা অ্যাটলিস্ট আসলে আমাদের কাজ না। আমাদের যেটা, আপনাদের যেটা প্রাপ্য, যেটা চাবেন সরাসরি বলেন আমাদের কাছে, আমরা সমাধান করার চেষ্টা করব প্রচলিত নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে। আমাদের জন্য একটা স্যার একাদশে ফয়সালা দিয়ে দেন স্যার, একাদশে ফয়সালা দিয়ে দেন স্যার, একাদশে স্যার। এটা সেনাবাহিনীর নিয়ম না, একাদশে ফয়সালা হবে না। আমি বলেছি সবাই আলাদা আলাদা ভাবে দরখাস্ত করবেন, সবার কথা আমরা শুনবো, সবাইকে আমরা অ্যাড্রেস করবো। একাদশে ওইটা সেনাবাহিনীর নিয়ম না। 29শে ডিসেম্বর যে স্যার আমাদের একটা ডিসপোজাল দেওয়া হয়েছিল স্যার, বলছিলেন যে 5 কর্মদিবসের ভিতরে। আচ্ছা, এটা এখন আরো ফাস্ট হবে। 5 কর্মদিবসের ভিতরে আগে যেটা হয়েছিল সেটা 5 মাস হয়ে গেছে, আমরা কিছু পাইনি স্যার। আমি তো বললাম এখন এটা আরো গতিশীল হবে, ঠিক আছে। সুতরাং ওইটা যেটা হয়েছে ওইটা ঠিক আছে, ওইটা এখন আজকে থেকে আরো গতিশীল এটা দেখতে পাবেন। আপনাদের যারা যারা কাজের ইয়েগুলো দেখতে চান আমাদের অফিসে আসেন, কথা বলেন, আপনাদেরকে আমরা দেখাবো, ঠিক আছে। আর সত্যি বলতে কি স্যার, আমরা যারা এই সমস্ত আশ্বাসী কথার আমরা বিশ্বাস পাচ্ছি না স্যার। কথা বললাম 8 জন বা 7 জন এখানে ছিলেন, তাদেরকে একজন বলুক আমাদের কি কি আলোচনা হয়েছিল। আচ্ছা, স্যার যে কথাগুলো বলেছে, স্যার অনেক কষ্ট করেছে আমাদের জন্য, প্রায় 2 ঘন্টা ধরে মিটিং করেছে। আপনাদের সামনে এখন বোঝালো একটা, শুধুমাত্র আগামীকালকে আমরা কিছু সেনা সদস্য, প্রতিনিধি দল সেনা সদস্য যাচ্ছি। স্যাররা 106টা কমপ্লিট করেছে এবং আগামী কোরবানির ঈদ, ঈদুল আজহার আগে আর কিছু কমপ্লিট করবে, সেটা দৃশ্যমান দেখাবে স্যাররা। আর এটা হচ্ছে, আর আজকে সন্ধ্যা 6টার ভিতরে স্যারদের কার্যক্রমগুলো আইএসপিআর কর্তৃক প্রকাশিত করবে। আর নাইমুল ভাইয়ের মুক্তির ব্যাপারে যেটা বলেছে, আমরা দাবি করেছিলাম নাইমুল ভাইকে আজকে মুক্তি করে আমরা এখান থেকে অবস্থান ত্যাগ করবো। স্যার বলেছে নাইমুল ভাই কেন গ্রেপ্তার হয়েছে, কি হয়েছে স্যার জানে না। স্যার সেনানিবাসে গিয়ে ফ্রেশ হয় নিরিবিলি এটা কথা বলে আগামীকাল সকালে আবেদন করতে বলছে। স্যার এটা সিরিয়াসলি দেখবেন, আমাদের এটা বলে আশ্বস্ত করেছেন। অলরেডি স্যারদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে। স্যাররা যথেষ্ট ধৈর্যশীল এবং সেনা অফিসার হিসাবে আমি মনে করি স্যাররা ১৪তম মানব, এবং তারা আমাদের ব্যাপারটা নিয়ে একটা ফলপ্রসূ একটা রেজাল্ট নিয়ে আসছেন। অলরেডি আগামীকালকে আমাদেরকে যেতে বলছেন, প্রথম ধাপের রেজাল্ট তারা আমাদেরকে দিবেন, এবং তারা এটা বলছেন তাদের অপরাধগুলো মাইনর অপরাধ তাদেরকে অবশ্যই দেবেন, এবং গুরুতর যে অপরাধ সেটাও বিবেচনা নিয়ে আসবে। এখন আপনি চাইলে এই 2000 সৈনিক 1500 সৈনিক হুট করে একসঙ্গে দেওয়া যায় না, এরা একটা ধাপে ধাপে দেবে, 120 জন 130 জন এরকম করে ধাপে ধাপে দেবে। এই বিশ্বাস আমাদের সেনাবাহিনীর প্রতি রয়েছে, কারণ আমরা সামরিক বাহিনীর সদস্য। তো ওই জায়গা থেকে সামরিক বাহিনীর মানুষরা কখনোই মিথ্যা বলতে পারে না, এটা এই বিশ্বাস আমাদের প্রতি রয়েছে। আমাকে বলতে দিতে হবে ভাই, এবং নাইমুল ভাইকে যে গ্রেপ্তার করছে এই বিষয়টা নিয়েও তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, এবং তারা বলছে তার বিষয়ে একটা লিখিত একটা জবানবন্দি আমাদের কাছ থেকে নেওয়া হবে। তার বিষয়ে আমরা একটা রিস্ক নেব এবং আমরা লিখিত দিয়ে আসবো কালকে। দিয়ে আসার পরে স্যার অবশ্যই তাকে ছাড়ার একটা চিন্তা ভাবনা না, এবং ছেড়ে দেবে, এটা আমি বলতে 100% ছেড়ে দেবে। এখন বিষয়টা হচ্ছে তাকে এই মুহূর্তে ছেড়ে দিল, একটা অকারেন্স হলো, তখন কি এটা সেনাবাহিনী দায়ভার নেবে? তাকে কেউ একটা দুষ্কৃতিকারী নিয়ে মেরে ফেললো, তখন বলবে এই সেনাবাহিনী খুব করেছিল, এই সেনাবাহিনী মেরে ফেলছে। আমার সিস্টেমটা বুঝতে হবে। আজকে আমি এখান থেকে চলে যাবো, আমি প্রতিনিধি হিসাবে কাজ করছি, আমাকে মেরে ফেলে সেনাবাহিনীর দোষ হবে, স্বাভাবিক ব্যাপার। কারণ আমি অনেকবার মিডিয়াকে বলেছি সেনাবাহিনী ভয় দেখাইছে, সেনাবাহিনী গেছে আমাদের বাড়িতে, আমাদের ঘর বাড়ি আটকে রাখছে, এটা বাস্তব। এই যে ব্যাপারটা করছে
এটাও করবে না, জানমালের যে হয়রানি করছে এটাও স্যাররা করবে না। আমরা যথেষ্ট ধৈর্যশীল এবং আপনারা এতটুকু বিশ্বাস রাখেন স্যারদের প্রতি এবং বাহিনীর প্রতি, কারণ একটা সামরিক বাহিনী পবিত্র বাহিনী, এই বাহিনী আছে বলে আজকে আমি আপনি নির্দ্বিধায় ঘুমাতে পারতেছি, মা তার ইজ্জত নিয়ে চলতে পারতেছেন, বোন নির্বিঘ্নে স্কুলে যেতে পারতেছেন। সুতরাং সামরিক বাহিনীকে কটাক্ষ করে কথা বলার মতো কোনো কিছু নেই এবং অবশ্যই আমাদের এই ব্যাপারটা তারা অবশ্যই দেখবেন। এই বিষয়ে কথা হয়েছে, এখন এই মানুষগুলোকে আপনারা আটকে যদি হয়রানি করেন একজন অফিসারকে, এটা আসলে কোনো ইখতিয়ারের ভিতরে পড়ে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিন স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1400 শহীদ ও অর্ধলক্ষ আহতদের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্রের দায়িত্ব পালনকালীন ফাতেমা খানম লিজার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা তৈরি হয় বিভিন্ন মহলে। দর্শক, আইফোন অ্যাসেম্বলিং কারখানা ভারত থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিলে কার বেশি ক্ষতি হবে, ভারত নাকি খোদ যুক্তরাষ্ট্র? সম্প্রতি এই প্রশ্নটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান অ্যাপল তাদের পণ্য ভারতেই নয় বরং আমেরিকাতে তৈরি করুক। কিন্তু এই ইচ্ছের ফল কি আদৌ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে? গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবের মতে, আইফোন কারখানা ভারতে থাকার ফলে ভারতের লাভ সামান্য হলেও কারখানা সরলে সবচেয়ে বেশি ক্ষতি হবে অ্যাপল এবং যুক্তরাষ্ট্রের। কারণ ভারতে তৈরি হওয়া প্রতিটি $1000 আইফোনে ভারতের অংশ মাত্র $30 কম। তবে এই কারখানা সরলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আরও $700 কোটি বাড়বে। ভারতের কারখানায় মূলত আইফোনের শেষ সংযোজনের কাজ হয়, যেখানে মুনাফা কম কিন্তু কর্মসংস্থান তৈরি হয়। এই সংযোজন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে ভারতের কিছু সাধারণ স্তরের কর্মসংস্থান হারাতে পারে। তবে এতে অ্যাপলের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। ভারতে একজন কর্মী যেখানে $290 বেতন পান, যুক্তরাষ্ট্রে তা বেড়ে দাঁড়াতে পারে $2900। ফলে আইফোনের দাম বাড়লে তার প্রভাব পড়বে মার্কিন ক্রেতাদের ওপর। টিম কুক কি ট্রাম্পের কথায় রাজি হয়ে কোম্পানির মুনাফা কমাবেন, নাকি ব্যবসার স্বার্থে ভারতে কারখানা রাখবেন? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। তবে মনে করা হচ্ছে ট্রাম্পের এই মন্তব্য ভারতের ওপর বাণিজ্য আলোচনার ক্ষেত্রে চাপ সৃষ্টি করার একটি কৌশল হতে পারে। ট্রাম্পের সাহসী পদক্ষেপ, পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন সোমবার সকাল 10টায় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন। তার লক্ষ্য ইউক্রেনের চলমান রক্তপাত বন্ধ করা এবং 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটানো। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন, পুতিনের সঙ্গে কথোপকথনের পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও আলোচনা করবেন। এই পদক্ষেপকে তিনি রক্তপাত বন্ধের একটি বড় চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে 3 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই বৈঠকে কোনো বড় অগ্রগতি হয়নি। তবে একটি ইতিবাচক দিক হলো দুই পক্ষ বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্প এই বৈঠকে পুতিন উপস্থিত থাকলে তিনিও যোগ দেবেন বলে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পুতিন সেখানে যাননি।
গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন তিনি এবং পুতিন একসঙ্গে না বসলে ইউক্রেনে শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়। এর মাত্র দুদিন পরেই তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলার এই সিদ্ধান্ত ঘোষণা করলেন। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে সোমবারের এই ফোনালাপের প্রস্তুতি চলছে। পেসকভ বলেছেন, আলোচনার জন্য সবকিছু প্রস্তুত করা হচ্ছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরও বলেছেন, আমি আশা করছি এটি একটি ফলপ্রসূ দিন হবে। যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সহিংস যুদ্ধ, যা কখনোই হওয়া উচিত ছিল না, তা শেষ হবে। এই কথাগুলো শুনে অনেকেই আশার আলো দেখছেন। তবে প্রশ্ন হলো, এই ফোনালাপ কি সত্যি যুদ্ধের অবসান ঘটাতে পারবে, নাকি এটি আরেকটি কূটনৈতিক প্রচেষ্টায় পরিণত হবে? ওসিয়াত করে গেলাম, মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাচ্ছি না, মৃত্যুকে ভয় পাবো না। প্রতিটি সদস্য একজন সহযোদ্ধা, প্রতিটি সদস্য হচ্ছেন একজন প্রধান সমন্বয়ক। এক নাইমুল ভাই কারাগারে, প্রত্যেক নাইমুল ভাই সবার অন্তরে অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, আপনাদের প্যাশন বাস্তবায়ন না করে, নাইমুল ভাইকে মুক্ত না করে আমরা কেউ স্থান যাবো না, স্থান ত্যাগ করবো না। আমাদের দাবি, আমাদের প্রেস ক্লাব 2 জাহাঙ্গীর গেট লং মার্চ, সেখান থেকে সেনানিবাসের প্রত্যেকটি গেটে বন্ধ করে দেবো। সেনানিবাসে আমাদের দাবি বাস্তবায়ন না হলে সেনানিবাসের প্রত্যেকটি গেট বন্ধ করে দেবো। কিন্তু কোনো অস্ত্র দিয়ে নয়, কোনো লাঠি দিয়ে নয়, কোনো সোটা দিয়ে নয়, কাউকে আঘাত করা নয়। আমার হৃদয় দিয়ে, আমার ঘাম দিয়ে, আমার শ্রম দিয়ে, আমার রক্ত দিয়ে, আমার গায়ের রক্ত, এটা আমি লাল করে দেবো। কিন্তু কোনো পুলিশ ভাই, কোনো আর্মি ভাইয়ের গায়ে হাত তুলবেন না, আমরা মার খাবো। আপনাকে মারছে, আপনি মার খেয়ে যান, মরে যান। আমার মধ্যে 5 জন লোক মারা গেলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার রক্তের বিনিময়ে, আমার লাশের বিনিময়ে, আমার মৃত্যুর বিনিময়ে যদি শত সহস্র লোক পেনশনের আওতায় আসেন, দাবি বাস্তবায়ন হয়, সেটাই হবে আমার স্মরণ সার্থকতা। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। ভিতরে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি এম বাহাউদ্দিন, সাবেক বাংলাদেশ নৌবাহিনীর একজন নাবিক, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি এবং সহযোদ্ধার প্রতিনিধি হিসাবে কাজ করতেছি। আমরা সেনাবাহিনীর প্রতিনিধি দল চলে আসছে, 3 সদস্যের প্রতিনিধি দল, তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমাদের যদি বের হতে লেট হয়, আপনারা মিডিয়া স্বতঃস্ফূর্ত থাকবেন, কারণ সেনাবাহিনী ইতিমধ্যে অলরেডি আমাদের 7 জনকে গুম করে ফেলছে। তো ওই জায়গা থেকে আমরা যে গুম হব না, এর কোনো নিশ্চয়তা নাই। দয়া করে আপনাদেরকে সাক্ষী রেখে আমরা ভিতরে গেলাম। যদি আমাদের বেরোতে লেট হয়, তাহলে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল মিডিয়ায় প্রচার করবেন। আমি এম বাহাউদ্দিন, সাবেক বাংলাদেশ নৌবাহিনীর একজন নাবিক, সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রতিনিধি হিসাবে এখন কাজ করতে আছি। দয়া করে আমরা যদি বের হতে কোনো সমস্যা হয়, আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন। আমরা তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমাদের বিষয়টা নিয়ে শুরু হবে কিনা, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করতে চাচ্ছি। 3 জন ব্যক্তির একজন ব্যক্তি হচ্ছে ভাইয়া, একজন ব্যক্তি হচ্ছে আমি সার্জেন্ট কামাল বাংলাদেশ সেনাবাহিনী, আর আমাদের সাথে যাবে কর্পোরাল আনোয়ার বাংলাদেশ সেনাবাহিনী। আমরা 3 জন ব্যক্তি যদি কোনো কারণে আসতে দেরি হয় বা কোনো কারণে খোঁজ না পান, তখন আমরা মিডিয়া প্রচার করব। আমরা 3 জন ভিতরে যাচ্ছি, ঠিক আছে? ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ। এবং আমাদের যদি আমি আরেকটা কথা বলে যাই, আমাদের যদি কোনো সুরাহা না দেয়, আর হচ্ছে সার্জেন্ট আনোয়ার, আমাদের যদি কোনো সুরাহা না দেয়, কোনো ফলপ্রসূ রেজাল্ট না দেয়, তাহলে আমরা তাদের কথা মানবো না। কারণ অলরেডি 9 মাস অতিবাহিত করেছে আমাদেরকে মূলা ঝুলিয়ে। সুতরাং তাদের এই মূলা ঝুলানো কথা আর আমরা মানবো না। ইতিমধ্যে আমরা আমাদের জানমালের নিরাপত্তা চাচ্ছি। যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা অপবাদ দিয়ে, আইএসপিআর এর মতো একটা জায়গায় আমাদের নামে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে। তো তাদের লিখিত নিয়ে আমরা এবং সাংবাদিকের সামনে এই বিষয়টা তারা প্রকাশ করবে, না প্রকাশ করলে আমরা মানবো না। আপাতত ভিতরে যাচ্ছি, এই বিষয়টা আপনাদের মাথায় দিয়ে গেলাম। একটা বিষয় আছে যে শিখছি কোথায় ঠেকছিতে দেয়। গতকালকে আমার প্রধান সামনে নাইমুল ভাইকে গ্রেপ্তার করেছে, সেটাও আইএসপি কর্তৃক প্রচার করেছে। আজকে সকালে আমরা জাহাঙ্গীরে আন্দোলন করতে পারবো না, আইএসপি কর্তৃক প্রচার করেছে। তো আজকে আমাদের কি আলোচনা হবে সেটা আইএসপি কর্তৃক প্রকাশ করবে, তারপর আমরা আন্দোলন প্রচার করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন যেন দুর্নীতি, অনিয়ম আর যাত্রী হয়রানির প্রতীক। প্রতিদিন হাজার হাজার প্রবাসী এবং ভ্রমণ পিপাসু যাত্রী এই এয়ারপোর্ট ব্যবহার করেন, কিন্তু তাদের অভিজ্ঞতা অধিকাংশ সময়ই হয় ভয়াবহ ও অপমানজনক। ইমিগ্রেশন ডেস্ক, প্রশ্নের নামে নিপীড়ন। বিদেশে ভ্রমণে আগ্রহী যে কেউ যখন ইমিগ্রেশন অফিসারদের সামনে দাঁড়ায়, তখন তার মুখোমুখি হতে হয় এমন সব প্রশ্নের যা অনেক সময় হয় অপ্রাসঙ্গিক, অপমানজনক এবং সম্পূর্ণ অমানবিক। মনে হয় যেন ভ্রমণ করতে চাওয়া কোনো অপরাধ।
একজন অফিসার নিজেদের রাজা মনে করে যাত্রীদের সঙ্গে করেন দুর্ব্যবহার, খারিজ করে দেন ভিসা থাকা সত্ত্বেও অনেক যাত্রীর যাত্রা। প্রবাসীদের প্রতি অবজ্ঞা আর তাচ্ছিল্যের চূড়ান্ত উদাহরণ। যারা বৈদেশিক মুদ্রা এনে দেশের অর্থনীতিতে অবদান রাখেন, সেই প্রবাসীরা যেন এই দেশের নাগরিকই না। তাদেরকে বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই সম্মান নয়, বরং অশ্রাব্য ভাষা, দুর্ব্যবহার আর চরম অবহেলার শিকার হতে হয়, যেন তারা অপরাধী। ফটোকপি ও প্রিন্টের নামে চরম চাঁদাবাজি। বিমানবন্দরের ভেতরে সাধারণ একটি ফটোকপি বা প্রিন্ট নেয়ার জন্য যাত্রীদেরকে প্রতি পৃষ্ঠা 30 টাকা করে নেওয়া হয়, যা দেশের বাইরে স্বাভাবিক দামের চেয়ে কয়েক গুণ বেশি। এই দুর্নীতি যেন প্রকাশ্যেই চলে, অথচ কারো কিছু আসে যায় না। সাহায্যের নামে হয়রানি ব্যতিক্রম নয়, বরং নিয়ম। বিমানবন্দরের বিভিন্ন সেবা প্রদানকারী কর্মকর্তা কর্মচারীরা যাত্রীদের সাহায্য করার বদলে তৈরি করেন বিভ্রান্তি, বিলম্ব এবং নানা অজুহাতে হয়রানি। আন্তর্জাতিক মানের সার্ভিস তো দূরের কথা, একটু সম্মানজনক আচরণও যেন এখানে পাওয়া ভাগ্যের ব্যাপার। লাগেজ পেলেই ভাগ্যবান মনে করুন। কোনো ফ্লাইট ল্যান্ড করার পর লাগেজ হাতে পাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও যখন লাগেজ আসে না, তখন যাত্রীরা পড়ে চরম ভোগান্তিতে। অথচ এসব বিষয়ে কারো কোনো দায় নেই কোনো জবাবদিহিতা। বাংলাদেশের মুখ বিশ্ব দরবারে নষ্ট করছে এই বিমানবন্দর। বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দর যেখানে অতিথি পরায়ণতা আর পেশাদার সেবার নিদর্শন, সেখানে শাহজালাল বিমানবন্দর দিন দিন হয়ে উঠছে অমানবিকতা আর অব্যবস্থাপনার জ্বলন্ত উদাহরণ। এই কি আমাদের প্রাপ্য ছিল? এ কি বাংলাদেশের সম্মান? প্রশ্ন রইল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। কবে বন্ধ হবে এই অব্যবস্থাপনা? আর কতকাল প্রবাসী আর সাধারণ যাত্রীদের সহ্য করতে হবে এই অমানবিক আচরণ? ঢাকা প্রেস দৃঢ়ভাবে দাবি জানায়, অবিলম্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, দুর্নীতি ও যাত্রী হয়রানির অবসান হোক। প্রয়োজনে উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার দুপুর 2টায় রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5 আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন নাইমুল ইসলাম। এরই ধারাবাহিকতায় রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। এতে আরও বলা হয়, এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর 2টায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় নাইমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সহযোগীদের নিয়ে উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। আশপাশের সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করে। এর আগে স্ত্রীর কাছ থেকে যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সৈনিক নাইমুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত করা সেনা সদস্যের বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। সতর্কবাণী দেয়, আমাদের আর্মিতে কোনো সতর্ক নাই। আমাদের আরো মানে সমস্যা পড়লে আমাদের প্রেশারকৃত করে, হুমকি দেখে, মানসিক প্রেশার দিয়ে, নজরবন্দি করে 3 মাস 4 মাস রেখে তাকে মেন্টালি প্রেশার দিয়ে সিগনেচার নিয়ে চাকরিচ্যুত করা হয়। কিছু অফিসার আছে, তারা আরো বেশি নির্যাতন করে আমাদের, করার পরে তারপর চাকরিচ্যুত করে। তারা কেন বুঝে না আমরা সমাজে কিভাবে চলাফেরা করবো। আজকে আমি চাকরি ছেড়ে এখানে চলে আসছি, বিশ্বাস করবেন না, আমার সন্তান নাই, আমার স্বামী নাই। আজকে আমি বাবা মার কাছে থাকতে পারতেছি না, সমাজে চলতে পারতেছি না। আমি এই জীবনে কোথায় যাব? আর যদি আমি চাকরি না হয়, যদি সরকার আমাদের না দেখে, দরকার নেই, যদি সরকার আমাদের ইউনিফর্ম ফেরত না দেয়, আমার এই জীবন রেখে লাভ নাই। বাংলাদেশ সেনাবাহিনীতে আমি আসছি অনেক শখ করে, আশা করে, এটা একটা ভালো একটা জায়গা, ভালো একটা সংস্থা। কিন্তু এখানে আসার পর আমি আমার জীবনের সবকিছু হারাইছি। তাহলে আমার জীবন কেন রাখছে ওনারা? আমার জীবনটা ওনারা নিয়ে নি। আমি চাচ্ছি, আমি বুক পেতে দিব, তারা আমাকে গুলি করুক, আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। আমার লাইফ নষ্ট। আমি চাচ্ছি তারা আমাকে শেষ করে দিক এখানে। আমি এইভাবে বাঁচতে চাচ্ছি না। আমার বাঁচা মরা সমান হয়ে গেছে।
এই এতটুকু। আমি তো নির্বাচন দেখতেছি না, নির্বাচন দিবে ইউনূস সাহেবের আমলে, এটা আমার বিশ্বাসের মধ্যে আসে না। আর বিশ্বাসের মধ্যে যদি আসে তাইলে আমি বিশ্বাসই করি না, কাজে উনার কাছে নির্বাচন কি আলাপ করব। উনি তো শতরঙ্গের কথা বলে উনার লোকজন নির্বাচন সম্পর্কে, আর উনি তো এটার নেতা না, উনি তো বরিয়াম খা, উনি আছেন ভিন্ন মধ্যে, ভিন্ন খেলার মধ্যে। উনার বাংলাদেশের খেলাটা খেলে উনার একজন পিএস, উনার একজন প্রেস সেক্রেটারি, এটা হলো বাংলাদেশের বাঁশের চেয়ে কঞ্চি দর। ছোটবেলায় পড়ছি সূর্যের চেয়ে বালুর তাপ বেশি, এটা ছোটবেলায় ওই যে ভাব সম্প্রসারণ করো। ইউনূস সাহেবের সময় আমরা এখন ভাব সম্প্রসারণ করতে হবে। ইউনূস সাহেবের ক্ষমতা বেশি না তার প্রেস সেক্রেটারির ক্ষমতা বেশি, নাকি ওই যে ছেলে পেলে গুলা গড় আছে দর নাই, মানুষ আছে রাও নাই, একটা গড় আছে গড়ের দরজা নাই, বছরও এখনো হয় নাই, 9 মাসে 9,000 কোটি 900 কোটি এইসব ছেলে পেলে গুলার কথায় দেশ চলে, এবং সেই দেশটা এমন ভাবে চলে যেটার সাথে ইউনূস সাহেবের সম্পূর্ণ সংযুক্তি আছে। আমাদের এলাকাতে নেত্রকোনাতে একজন বাউল ছিল, বিখ্যাত বাউল, তার নাম রশিদউদ্দিনের একটা গান আছে, হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হয়ে দংশন করো, উজা হয়ে যারো। ইউনূস সাহেব এখন এই খেলায় মত্ত, আর মত্ত হইতেছে উনি আন্তর্জাতিক খেলা, যে আন্তর্জাতিক খেলায় আমার সেন্ট মার্টিন চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা স্টিমার লাগতে পারে দিয়াগো গার্সিয়ার মতো অথবা ফিলিপাইনের মতো, যে স্টিমারে থাকবে বিমান থাকবে, অনেক কিছু থাকবে, এবং যে স্টিমারের সৈন্যদের আমাদের এলাকার এই বাংলাদেশের মেয়েদের প্রয়োজন হবে, যেটা আমরা সাপ্লাই করতে পারবো না, যেটা সৌদি আরব মিশর থেকে সাপ্লাই। আর যদি এটা হয় তাইলে আত্মহত্যা করা উচিত আমাদের। আর হইতে পারে এখানে একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রটা হবে আরাকানের সুবিধার জন্য আমরা করিডোর দেব, আমাদের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবন চলে যাবে, একটা রাষ্ট্র হবে যেখানে আমাদের এলাকাটা একটা গাজা উপত্যকা হবে, আমাদের এলাকাটা লেবানন হবে, আমাদের এলাকার মানুষ দিনে খাইতে পারবে না, রাতে ঘুমাতে পারবে না, শিশুরা কামানের খোরাক হবে, মেয়েরা তাদের ইচ্ছার খোরাক হবে, আর আমরা এই দেশে অন্য যারা বেঁচে থাকবো এরা কেঁদে কেঁদে বলবো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। এই একটা দেশের দিকে বুধ হয়ে আমরা যাচ্ছি। দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করেছেন ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে নুসরাত ফারিয়া থাইল্যান্ডের উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়। বর্তমানে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার পেছনে রয়েছে একটি মামলা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যা চেষ্টার অভিযোগে নুসরাত ফারিয়া সহ 17 জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দাবি করা হয় নুসরাত ফারিয়া এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন। এই মামলার কারণেই তাকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি আরও বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলার সংশ্লিষ্টতা কতটুকু তা পর্যালোচনার পর গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে তিনি আটক অবস্থায় রয়েছেন। 2023 সালের 13ই অক্টোবর দেশে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া এবং ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা জিন 3। যদিও সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়নি, তবে এর গান কন্যা দর্শকদের মন জয় করেছে। ঢালিউডের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী। যে তত্ত্বাবধায়ক সরকারের কাজ এইসব করা না, আমার সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছে, চট্টগ্রাম দিয়েই দিচ্ছে। কি বলছে, যে ভালো চালাইতে পারে পৃথিবীতে তাকে আমি দিয়ে দিব। তো মুক্তিযুদ্ধ করে তো আমরা একটা দেশ সৃষ্টি করছিলাম, দেশ তো আমার মা। আমার মা যদি আমার বাবা খুব সুন্দর কাপড় পরাইতে না পারে, কথাটা খুব ক্লিয়ারলি বুঝবেন। ইনু সাহেবকে আমি জিজ্ঞাসা করতেছি, আমার মাকে যদি আমার বাবা সুন্দর কাপড় পরাইতে না পারে, আমার মাকে সুন্দর কাপড় পরানোর জন্য এবং ভালোভাবে 5 স্টারে খাওয়ানোর জন্য, বিমানে উড়ানোর জন্য কি আমি বিদেশের কারো কাছে আমার মাকে বন্ধক দিয়ে দিব বাবাটাকে? আমি ইউনূস সাহেবকে এই প্রশ্নটা করলাম। আমার দেশ আমি চালাবো, সেই যোগ্যতা আমার আছে। আমি কারো কাছে দেশ দিব না। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো
ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানেন তো 1757 সনের পলাশির প্রান্তরে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রবার্ট ক্লাইভ, ওয়াটসন, সেই ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন এসেছিল সেখানে। এসেছিল মীর জাফর, ইয়ার লতিফ, রায়দুল্লভ, রাজবল্লভ, গোসেটি বেগম, জগৎ শেঠ, যারা বিশ্বের সবচেয়ে বেশি টাকা বানাইতো। তাদের চক্রান্তে একসময় বাংলার সূর্য অস্তমিত হয়েছে। এই কথাটা কিন্তু ভাবতে হবে। আমি বাংলাকে আর কারো কাছে সুন্দর করে দেওয়ার জন্য আমি আমার মারে সুন্দর শাড়ি পরাইবো, এই কারণে আমি আমার মারে আমার বাবাকে সাইডে আর কারো কাছে দিয়ে দেবো, এটা কিন্তু দিব না। ইনু সাহেবকে জিজ্ঞাসা করে দিব কিনা এইসব কথা। এগুলা আর যারা দেশ চালায়, ইনু সাহেবের যারা দেশ চালায় কেউ তো দেশি না। এরা হলো নতুন রবার্ট ক্লাইভ। এরা দেখতে কালো কিন্তু এরা মার্কিন নাগরিক। এদের ভিতরটা সব সাদা, মার্কিন, আমেরিকান। 11 জন মানুষ আছে বিদেশি নাগরিক। এরা এখন ইনু সাহেব কেনে দেশ চালায়, কোনো বাঙালি দেশ চালায় না। এদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ মুক্তিযুদ্ধে যায় নাই, এরা দেশ চালায়। এটা মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিচ্ছে তারা। কাজে এই দেশে এখন আপনি বলতেছেন এটা অন্ধকারে চলে গেছে দেশ, জোনাকিরে লেগেছে মরক, এই দেশটা হয়ে গেছে নরক। কিশোরগঞ্জের ইটনার মনু মিয়া এক ব্যতিক্রমী জীবন কাটিয়েছেন। দীর্ঘ 50 বছর ধরে তিনি 3000-এর বেশি মানুষের শেষ ঠিকানা কবর খুঁড়েছেন। কারো মৃত্যু সংবাদ পেলেই নিজের ঘোড়ায় চেপে ছুটে যেতেন কবরস্থানে। বিনা পারিশ্রমিকে করতেন এই কাজ। 67 বছর বয়সী নিঃসন্তান এই মানুষটি নিঃস্বার্থ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে জীবনভর অন্যের কবর খুঁড়তে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল দেননি। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি তিনি শয্যাশায়ী। ভর্তি আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। মনু মিয়ার সঙ্গে ছিল তার প্রিয় ঘোড়াটি। জমিতে চাষের কাজ করে সেই ঘোড়া কিনেছিলেন তিনি, যা তাকে দ্রুত কবরস্থানে পৌঁছাতে সাহায্য করত। কিন্তু বাড়িতে মনু মিয়া ও তার স্ত্রীর অনুপস্থিতিতে সেই ঘোড়াটিকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মিঠামইনের একটি মাদ্রাসার পাশে ঘোড়াটির মৃতদেহ পাওয়া যায়। শরীরে ধারালো অস্ত্রের আঘাত। মনু মিয়ার অসুস্থতার কথা ভেবে স্ত্রী রহিমা বেগম এই খবর তাকে জানাননি। রহিমা বেগম জানান তার স্বামীর শারীরিক অবস্থা ভালো নয়। তিনি কখনো কারো ক্ষতি করেননি। এমন অবস্থায় তার প্রিয় ঘোড়াটিকে এভাবে মেরে ফেলা মেনে নেওয়া খুব কঠিন। স্থানীয়রা জানান মনু মিয়া একজন দক্ষ ও সৎ গোরখোদক হিসেবে হাওড় অঞ্চলে সুপরিচিত। এমনকি রাজধানী বনানী কবরস্থানেও তার সুনাম রয়েছে। শুধু কবর খোঁড়াই নয়, তিনি যাদের কবর খুঁড়েছেন তাদের মৃত্যুর তারিখ তিনি ডায়েরিতে লিখে রাখতেন। মনু মিয়ার প্রতিবেশীরা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মনু মিয়ার এই সংকটকালে তার প্রিয় ঘোড়াটিকে হারানো সত্যিই বেদনাদায়ক। তার নিঃস্বার্থ সেবা হয়তো অনেকের কাছে অজানা ছিল, কিন্তু এই ঘটনা সমাজের বিবেককে নাড়া দিয়েছে। স্থানীয় জনগণের আশা মনু মিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং এই ঘটনার বিচার হবে। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণ, ঈদের পূর্বেই আসন্ন ঈদুল আজহার পূর্বেই তাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক যৌক্তিক সুযোগ সুবিধার দাবিতে বেসরকারি শিক্ষক কর্মচারীরা কিন্তু লাগাতার কয়েকদিন থেকেই প্রেস ক্লাবে ধর্মঘট পালন করছিলেন। তাদের সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে তারা শিক্ষা ভবন ঘেরাও করেছে এবং তাদের একটি প্রতিনিধি দল, 7 জনের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে শিক্ষা অফিসে গিয়েছেন এখানকার যিনি কর্মকর্তা রয়েছেন দায়িত্বরত, তার সাথে কথা বলার জন্য। এবং ওনারা বের হয়ে আসলে আমরা জানতে পারবো যে আসলে শিক্ষকদের সাথে শিক্ষকদের যে দাবি দাবা নিয়ে তারা যে আজকে শিক্ষা অফিস ঘেরাও করেছে সে সম্পর্কে আসলে এখানকার দায়িত্বরত কর্মকর্তা আসলে কি বলছেন তারা আসলে আমরা সেটি জানাতে পারবো। প্রেস ক্লাবে শিক্ষকদের এই লাগাতার অবস্থান কর্মসূচি কিন্তু বিগত কয়েকদিন থেকে চলছিল। তারা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কিন্তু তাদের যে দাবি দাবা আদায়ের লক্ষ্যে তারা দেশের বিভিন্ন জেলা থেকে জেলা উপজেলা থেকে এসে তারা কিন্তু প্রেস ক্লাবে অবস্থান গ্রহণ করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তাদের যে দাবি তার মধ্যে একটি হচ্ছে যে সময় মতো বেতন না পাওয়া। আজকে 18 তারিখ, কিন্তু তারা গত মাসের বেতন এখনও পায়নি, সেজন্য কিন্তু তারা খুবই ক্ষুব্ধ হয়ে আছে। এজন্যই কিন্তু তারা আসলে শিক্ষা অফিস ঘেরাওয়ের মতো পদক্ষেপ তারা নিয়েছে। আমাদের পবিত্র ঈদুল আজহা সামনে, এখনও আমাদের বোনাসের সিদ্ধান্ত
আমরা জানতে পারিনি। আমরা জানতে পারিনি আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হবে কিনা, আমাদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা। ওখানে যাওয়ার পরে আমাদের কাউসার আহমেদ স্যার শক্তভাবে জানিয়ে চেয়েছে কেন 18 তারিখে আমাদের বেতন ভাতা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। এর প্রেক্ষিতে অনেক ধরনের উনি অনেক বাক বিতণ্ড হয়। এখানে ডিজি মহাজের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। উনি অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত ক্ষমার সুন্দর দৃষ্টি প্রদর্শন করে আমাদেরকে জানিয়েছে যে এখানে যে একজন কর্মচারী আসলে অসুস্থ ছিল, ওনার কাছে যে টেকনিক্যাল পাসওয়ার্ড ছিল, যার কারণে অর্থনৈতিক ব্যাপার, এই অর্থনৈতিক কারণে অসুস্থতাজনিত কারণে যথাসময়ে ওনারা কার্যক্রম সম্পন্ন করতে পারে নাই। এক, দ্বিতীয় হলো আমাদের এই ইএফটি ব্যবস্থা চালু হয়েছে মাত্র 2-3 মাস, কিন্তু এখানে কিছু শিক্ষক কর্মচারীর ব্যাংকিং বন্ধ ছিল, ভুল ছিল। যেমন ব্যাংকের সাথে এনআইডির সাথে মিল ছিল না, আবার আমার এনআইডি মেল ছিল, আবার জন্ম তারিখে ভুল ছিল। এই নানাবিধ কারণে অনেকে বেতন ভাতা পেতে লেট হয়েছে। আপনাদেরকে আগামী দিনের মধ্যে আপনারা বেতন শিক্ষক কর্মচারীর বেতন পাবেন। আর হলো অন্যান্য বিষয়ে আমরা হাউস লাইফ মেডিকেল এবং অন্যান্য প্রসঙ্গে বলতে গিয়েছি, তখন উনি আমাদেরকে বলেছেন আসলে এই সেক্টরটা আমাদের কাছে না, আমাদের হাতে নাই, আমরা বেতন সংক্রান্ত বিষয়টি আপনার যার বরাদ্দ আসে তাই দেখতে পারি, এটা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার। স্বাধীনতা পরবর্তী 54 বছরের মধ্যে আমার ধারণা অনুযায়ী, আমার চিন্তা অনুযায়ী এখন সবচেয়ে দুঃসময় চলছে বাংলাদেশ। এখন এখানে কোনো প্রতিষ্ঠান নাই, কোনো প্রাতিষ্ঠানিকতা নাই, এখানে কোনো পিলার নাই, এখানে কোনো ইনস্টিটিউশন নাই যেখানে গিয়ে আপনি কোনো দুঃখে পড়লে, কোনো আঘাতে পড়লে অথবা কোনো বিপদে পড়লে আশ্রয় নিতে পারবেন। কে যে দেশ চালাচ্ছে এটা আমি অন্তত বুঝতে পারতেছি। হয়তোবা আমি বোকাও হইতে পারি, কিন্তু দেশ কোথায় কে চালাচ্ছে এটা আমি বুঝতে পারতেছি। বরং আমার মনে হচ্ছে এই দেশটাকে নিয়ে যেন একটা কঠিন আন্তর্জাতিক ষড়যন্ত্রের খেলা চলছে, এবং সেই ষড়যন্ত্রেরই পার্টনার হিসাবে এই দেশের সরকার কাজ করছে বলে আমার মনে হচ্ছে, যেটা এই সরকারের কাছ থেকে আমরা কোনোদিন আশা করিনি। আমরা তাকে বড় আশা করি। 2024 সনের 8ই আগস্ট তার হাতে বাংলাদেশের ক্ষমতা বিনা প্রশ্নে বাংলাদেশের মানুষ তুলে দিয়েছে। জনাব ইউনূস সাহেব এটার মর্যাদা রক্ষা পারতেছে বলে এখন আর আমি তো মনে করি না, এটা পরের কথা, বাংলাদেশের কোনো মানুষই মনে করে না যে ইউনূস সাহেব বাংলাদেশের মানুষের বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারছে। কাজেই এটা খুবই দুঃসময় যাচ্ছে দেশের জন্য। এখান থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন। ক্ষমতা গ্রহণটা সাংবিধানিকভাবে ঠিক ছিল না, অঠিক ছিল, তার চেয়েও বড় কথা হইলো একটা পাবলিক ওপিনিয়ন ছিল, যে ওপিনিয়নটাকে এপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ ডিসিশন দিয়ে যে এখন দেশের এই শূন্যতার মধ্যে এইভাবে চলতে কোনো অসুবিধা নেই। এটা ফুল বেঞ্চের এক ডিসিশন আছে। বাংলাদেশের মানুষেরও একটা ওপিনিয়ন ছিল যে হাসিনা সরকার চলে গেছে, একটা নতুন সরকার আসুক এবং সেই সরকারটা ক্ষণস্থায়ী হবে, এবং বেশিরভাগ মানুষই, সব মানুষই চাইতো যে ইউনূস সাহেবের নেতৃত্বে আসুক। কাজে এই ব্যাপারে কারো কোনো বিরোধিতা ছিল। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মমতাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার আসামি। মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত জামিন না মঞ্জুর করে মমতাজকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আদালত গত 11ই মে মমতাজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 12ই মে রাত 11:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোহাম্মদ সাগর গত বছরের 19শে জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে 2008 সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরে 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচনে নৌকা প্রত্যেকে নির্বাচন করে মানিকগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় মানিকগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।